ব্যয় কাটছাটে আটকে আছে এমআরটি লাইন 1-এর কাজ। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের খরচ প্রায় দ্বিগুণ। গেল 2 মাসে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। জাকসুতে উত্তাপ থাকলেও উল্টো চিত্র হল সংসদ নির্বাচনে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে পুলিশের কাছ থেকে সন্ত্রাসী সুমন মিয়াকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। হামলায় পুলিশের 3 সদস্য আহত। বগুড়ায় বেশিরভাগ সবজির দাম চড়া, কোনোটি ছাড়িয়েছে শতকের ঘর। সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি মশিউর অনেক। যানজটের এই রাজধানীতে কে না চায় ঝক্কি ঝামেলা বিহীন এক যাত্রা। সেক্ষেত্রে মেট্রো রেল কিছুটা স্বস্তি মিললেও তা আবার সবগুলো রুটের জন্য নয়। এমআরটি লাইন 1-এর কাজ আটকে আছে ব্যয় কাটছাটের টেবিলে। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের প্রস্তাবিত যে ব্যয় তা প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশে প্রকল্পের খরচ কিছুটা বেশি হবেই। এই প্রকল্পে প্যাকেজ 3-এর ঝুঁকি আর বাড়তি অর্থ ব্যয়ে দরপত্র জমা দেয়নি কোনো পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকিরা দেখুন গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। আর কতটুকু অযৌক্তিক সেটি নির্ণয় করা হচ্ছে। ব্যয় অন্য দেশের তুলনায় বেশি হবেই, বিকজ আমাদের দেশে এক্সপার্ট লোক আনতে হয় বিদেশ থেকে। নাম্বার 2, কিছু ম্যাটেরিয়াল, স্পেসিফিক ম্যাটেরিয়ালস আমার বিদেশ থেকে আনতে হবে। ব্যয় বেশি হবেই, কিন্তু কতটুকু বেশি হবে এটা হলো কোশ্চেন। যে টেন্ডার চলতেছে এখন বেশি হওয়ার কারণটা হলো এই টেন্ডারগুলি প্রক্রিয়া অনেক আগেই আরম্ভ হয়েছে। তাদের মাইন্ডসেট, তাদের আগের প্র্যাকটিস, 15 বছরের প্র্যাকটিস হিসাবেই তারা টেন্ডারগুলি সাবমিট করছে। এমআরটি 1 শেষ হওয়ার সময়কাল 2026 সাল। ডিপিপি সংশোধনের পর সময়ও বাড়বে দ্বিগুণের বেশি। তবে এমডির বিশ্বাস, বর্ধিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। প্রজেক্টের সময়ের সাথে সাথে যে কস্ট বাড়বে এরকম কোনো থিওরি পৃথিবীতে নাই। ঠিক আছে, আপনি এটা কস্ট, আপনি তখন টাইম অপটিমাইজেশন করবেন। যেই টাইমটা আমরা এখন কস্ট অপটিমাইজেশনের জন্য ইউজ করতেছি, সেই টাইমটা পিছন ব্যাক এন্ড থেকে সেভ করা সম্ভব। মেট্রো করা আমাদের প্রয়োজন, এবং মেট্রো আরম্ভ করার জন্য হয়তো যত সত্তর, মানে আমরা চাচ্ছি যে নেক্সট ইয়ারের ভিতরে যত তাড়াতাড়ি একটা কমেন্সমেন্ট আরম্ভ করতে পারি মেট্রো, ওর থেকে কমেন্সমেন্ট করার থেকে 6 থেকে 7 বছর লাগবে। তবে মাঠের চিত্র প্রতিবন্ধকতায় ঠাসা। এখন পর্যন্ত এয়ারপোর্ট থেকে নতুন বাজার পর্যন্ত পাতাল 5টি স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ কোনোটির শেষ কিংবা চলমান থাকলেও থমকে আছে উত্তর বাড্ডা ও আফতাবনগরের পরিষেবা স্থানান্তরের কাজ। পূর্ব অভিজ্ঞতায় জনদুর্ভোগের কথা ভেবে বিকল্প সড়ক ব্যবহারের প্রস্তাব ডিএমপির, তবে ব্যয় হবে বাড়তি টাকা। এই ডাইভার্সনের টাকা আমাদের ইয়াতে ধরা নেই, ডিপিপিতে লোকাল টাকা ধরা নেই। লোকালে আছে শুধু ইউটিলিটি শিফটিং। এই কাজের জন্য আমরা প্যাকেজের ভিতরে, মানে জাপানি যে লোন এগ্রিমেন্টের ভিতরে ধরে রাখছিলাম আর কি। তো এটা তো ঠিকাদার না আসলে আমরা করতে পারবো না।
এই প্রকল্পে সবচেয়ে জটিল আর ঝুঁকিপূর্ণ প্যাকেজ বলা হচ্ছে CP3-কে। কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত 4.57 কিলোমিটার লাইনে স্টেশন থাকবে 4টি। মাটির উপরের অংশে নানান স্থাপনার সাথে আছে লাইনের তীক্ষ্ণ বাঁক। নিচের টানেলের শেষ অংশে যাবে মাটির 110 ফুট নিচ দিয়ে। স্টেশনগুলোর দুই পাশে থাকবে 160 ফুটের বেশি ডায়াফ্রাম ওয়াল, যা মাটির ধস রোধ করবে। ইতিমধ্যেই ঝুঁকি আর অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা ভেবে পূর্ব অভিজ্ঞতা থাকা জাপানি 5 ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র তুললেও জমা দেয়নি। আর তাই পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দরপত্র আহ্বানের অনুমতি চাওয়া হয়েছে জাইকার থেকে। এটা গত 25শে মার্চ 2025 সালে বিড সাবমিশনের ডেট ছিল। একটা বিডও সাবমিট হয় নাই। তো আমরা ওই দিনই জাইকার কাছে একটা সম্মতি চাইছি। দরপত্র অনেক হাই, অনেক রিস্ক অ্যান্ড সয়েল কন্ডিশন, টেকনিক্যাল জিনিস এটা। যদিও বড় কোনো দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ রাখা হয়েছে অর্থ পরিকল্পনায়। বাংলাদেশে যখন কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হয় তখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সে চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক মেগা প্রকল্পই এখন পর্যন্ত আলোর মুখ দেখেছে। কিন্তু ঢাকাবাসী প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের স্বপ্ন এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে। এরপর যখন এই সরু রাস্তা, ঘন বসতিপূর্ণ ছোট বড় দালান আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের কাজ শুরু হবে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করা এখনও তো বাকিই রয়েছে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। আগের সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সময়মতো চিকিৎসা পেলে তার স্বাস্থ্যের এমন অবনতি হতো না। তবে এখন খালেদা জিয়ার শারীরিক এবং মানসিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই বেগম জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হয়। যখন উনি 2018-তে কারা অভ্যন্তরে গেলেন তখন উনি হেঁটে হেঁটে গিয়েছিলেন। 2020-এর 25শে মার্চ উনি যখন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে শর্ত সাপেক্ষে গৃহবন্দী অবস্থায় ফেরত দেওয়া হলো, তখন উনি হুইল চেয়ার বাউন্ড হলেন। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। ওনার সুস্থতা ধরেন উনি তো কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল। গেল 2 মাসে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেপ্টেম্বরে এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এমন অবস্থায় সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্যসেবা খাত ঢেলে সাজানোর পাশাপাশি দক্ষ স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার পরামর্শ দিয়ে যাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শম্পা বিশ্বাস। চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। থেমে নেই মৃত্যুর সংখ্যাও। তবে এই তথ্য কেবল দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিন বিকেলে ডেঙ্গুর আপডেট জানানো হয়। এই তালিকায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লিপিবদ্ধ করা থাকলেও হাসপাতালের আউটডোর ডায়াগনস্টিক সেন্টার বা বাসায় বসে যারা ডেঙ্গু টেস্ট করে চিকিৎসা নিচ্ছেন তাদের তথ্য নেই সরকারের কাছে। ফলে ডেঙ্গুতে আক্রান্তের প্রকৃত চিত্র এই তথ্যে উঠে আসছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। তাদের মতে ডেঙ্গুতে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি। মশা বা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে মশাবাহিত রোগ বা রোগীর সঠিক তথ্য সংগ্রহ করা বা তার সঠিক ঠিকানা সংগ্রহ করা। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে যে তথ্য আসে ডেঙ্গু রোগীর, সেটি সম্পূর্ণ তথ্য নয়। প্রচুর রোগী
ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করায়, বাসায় চিকিৎসা নেয়, ছোট বড় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়, যাদের তথ্যটি কন্ট্রোল রুমে আসে না। স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার ৭৩টি হাসপাতালের বাইরে দেশের আরও ৮০টি জায়গা থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে থাকে, যা প্রকৃত সংখ্যা জানার জন্য পর্যাপ্ত নয় বলেও মত বিশেষজ্ঞদের। এদিকে তথ্য বলছে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। তবে সংস্থাটির দাবি তাদের মশক নিধন কার্যক্রম আগের চেয়েও আরও জোরদার করা হয়েছে। প্রতি ওয়ার্ডে প্রতিদিনই কার্যক্রম চলমান এবং এই কার্যক্রমটা বিশেষ করে জুলাই মাসের শেষ দিক থেকে একটু বেশি জোরদারকরণ করা হয়েছে। যেহেতু এটা পিক সিজন, আমরা অক্টোবর পর্যন্ত এই কার্যক্রমটা চালাবো, তারপরে আবার নিয়মিত কার্যক্রমের দিকে চলে যাব। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ শুরু করে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগে আক্রান্ত হয়ে রেকর্ড ৩,২১,১৭৯ জন রোগী ভর্তি হন হাসপাতালে। সবচেয়ে বেশি মৃত্যুও হয় ওই বছর। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনে। ২১টি হল সংসদে ৩১৫টি পদের বিপরীতে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর ৬৪ পদ শূন্য থাকবে। এর মধ্যে কোরাম পূর্ণ না হওয়ায় অকার্যকর থাকতে পারে ১৩ নম্বর ছাত্রী হল সংসদ। এই বিমুখতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ডামাডোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাশাপাশি ২১টি আবাসিক হলেও অনুষ্ঠিত হবে নির্বাচন। এসব হল সংসদে মোট ৩১৫টি পদ রয়েছে। এর মধ্যে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর ৬৪টি পদে কেউই মনোনয়ন তোলেননি। জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্রদের ১১টি আবাসিক হলে ১৫টি করে মোট ১৬৫টি পদ আছে। এই ১৬৫ পদের মধ্যে ৮টিতে কোনো প্রার্থী নেই এবং ৬১টি পদে একক প্রার্থী রয়েছে। মেয়েদের হলগুলোর চিত্র আরও করুন। 10টি আবাসিক হল সংসদের ১৫০ পদের মধ্যে ৫৬টিতে কোনো প্রার্থী নেই, আর ৬৯টি পদে একজন করে প্রার্থী রয়েছেন। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হওয়ায় এর গুরুত্ব বুঝে উঠতে না পারা, হল রাজনীতি মুক্ত রাখা ও সাইবার হেনস্থার কারণে আগ্রহ কম বলে মনে করছেন শিক্ষার্থীরা ভাবছেন এই যে জাকসুতে আসলেও তারা এক কোন দলের মধ্যে পড়ে যাবেন, অপরাজনীতির শিকার হবেন। এজন্য তারা হল সংসদে তারা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আসলে মনে করি যে এই যে রাজনৈতিক সচেতনতা কমে যাওয়া কিংবা রাজনীতি আগ্রহ কমে যাওয়া, সেটা সামনের দিনে রাজনীতির বাংলাদেশের রাজনীতির জন্যই আসলে অনেক বেশি ক্ষতিকারক। হল সংসদে যে ভিপি, জিএস, এজিএস এই পদগুলোয় প্রতিদ্বন্দ্বী হইলেও বাকি পদগুলোতে ওই রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা নাই। কারণ যে সবাই মনে করতেছে যে এই 3টে পদে গেলেই হয়তো বা ক্ষমতা চর্চা করা যাবে, কিন্তু বাকি পদগুলোতে ওইরকমভাবে গুরুত্ব নেই। লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে শিক্ষার্থী সংসদের এই নির্বাচন বিমুখতার প্রভাব বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে পড়তে পারে বলে শঙ্কা প্রার্থীদের। একই সাথে নারীদের জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরির দাবিও তাদের। এই রিসেন্ট টাইমে রাজনীতি নিয়ে যে নেগেটিভ ধারণাটা আসছে, আমরা যে জুলাই একটা বড় বিপ্লবের মাধ্যমে পার হয়ে আসলাম, তার আগে তো আমরা অনেক কিছু ফেস করছি। সো এই জন্য আরও আশেপাশে মেয়েদের যে সিকিউরিটি বলেন বা আরও অন্য নিরাপত্তাজনিত যেসব কারণ আছে, ওইসব কারণেও মেয়েদের আগ্রহ একটু কম দেখা যায়। রাজনীতিতেও সংকট দেখা দিবে এবং এটার জন্য সেফ স্পেস তৈরি করা হচ্ছে না নারীদের জন্য। এটা করতে পারে একমাত্র বিভিন্ন রাজনৈতিক দলগুলোই। তারা কাদা ছোড়াছুড়ি না করে, তারা প্রতিহিংসা রাজনীতি না করে নারী শিক্ষার্থীদের জন্য নারী বান্ধব একটা স্পেস তৈরি করতে পারে বলে আমি মনে করছি। এদিকে ১৩ নম্বর ছাত্রী হলে 4টি পদের বিপরীতে 6 জন প্রার্থী হয়েছেন। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী সংসদের মিটিংয়ের জন্য কোরাম পূর্ণ করতে হলে 7 জন সদস্য প্রয়োজন। সেক্ষেত্রে এখানে 4 জন নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক প্রতিনিধি মিলেও কোরাম পূর্ণ হবে না। ফলে অকার্যকর থাকার আশঙ্কা রয়েছে 13 নম্বর ছাত্রী হল সংসদের। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। যেখানে কোনো প্রকার প্রার্থীর ল্যাকিংস আছে, সেটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসুর প্রেসিডেন্ট স্যারের নির্দেশনায় আমরা কাজ করব। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার ১১,৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬,১০২ জন এবং ছাত্রী ৫,৮১৭ জন। হুমায়ুন কবির, এখন, সাভার। গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের ওপরে হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
হামলায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আসামির সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাউরাদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুর এলাকার যে ব্রিজ সেখান থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ তাকে। এই সময় কয়েক দফা হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা খবির সর্দার হত্যার একদিনের মাথায় ওই মামলার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাতবরকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হয়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই ঘটনায় পরপর 2 দিনে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত বুধবার রাতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সর্দার নামে ওই বিএনপি নেতাকে ছুরির আঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। পরে এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আলমাস সহ 20 জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় হত্যা মামলা করা হয়। সাতক্ষীরা সদর থেকে কালীগঞ্জ হয়ে শ্যামনগর পর্যন্ত প্রায় 62 কিলোমিটার সড়ক এখন যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দীর্ঘদিন হয়নি কোনো সংস্কার, আর অধিকাংশ স্থানে ছোট বড় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ এই পথে চলছে যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর সাথে প্রাণহানি। ব্যাহত হচ্ছে যোগাযোগ, চিংড়ির রপ্তানি, কমছে পর্যটক। সড়ক বিভাগ বলছে দ্রুত শুরু হবে সড়কের নির্মাণ কাজ। আহসান রাজীবের প্রতিবেদন, যেখানে ক্যামেরা ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার অন্যতম আকর্ষণ সড়ক পথে সুন্দরবন দেখা, কিন্তু সুন্দরবনে যাওয়ার এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাত্রী চালক উভয়ই বিপাকে। জেলা শহর থেকে দেভাটা, কালীগঞ্জ ও শ্যামনগর যাওয়ারও একমাত্র সড়ক এটি। গেল 1 দশকে এই সড়কে ছোটোখাটো গর্ত মেরামত ছাড়া বড় কোনো সংস্কার হয়নি, যে কারণে সড়কের গর্তগুলো আরও বড় হয়েছে, যা পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ। আমাদের এই রাস্তার জনপদ এত ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে, এমনকি কিছুদিন আগেও আমি যে স্থানটায় দাঁড়িয়েছি এখান থেকে 2 জন মানুষের রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই রাস্তার কোনো কাজই করেনি, এখন পর্যন্ত পুটিং করতেছে, রাস্তার পুটিং করতেছে। কেন এখন পুটিং হবে কি জানি, কাজ হবে রোডে, 4 লেন রাস্তা করা দরকার। আমরা এই রাস্তায় চলতে পারি না, এই রাস্তায় চলতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। উপকূলের এই অঞ্চলের চিংড়ি ও বিভিন্ন মাছ সময় মতো ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে। ভাঙা সড়কের কারণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও। নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতেও। যদি 500 টাকা কামাই করি, দিন 600 টাকা খরচ, এরকম একটা অবস্থা। প্রতিদিন এক এক রকম একটা ক্ষয়ক্ষতি হতেই আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সাতক্ষীরা থেকে 30 কিলো 31 কিলো রাস্তা। ব্যবসা বাণিজ্য করতে যাতে গেলে মনে করেন 10 টাকার ভাড়া 20 টাকা। গাড়ি ডিফারেন্সিয়াল, ফরম্যাক্সেল কিংবা অনেক সময় কিনপিনও টায়ার বাস্টও হচ্ছে। এর কারণে যদি আশপাশে কোনো মানুষ, সাধারণ মানুষও থাকে, তাদেরও সহ মৃত্যু পর্যন্ত ঘটতেছে এই রাস্তার কারণে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই শুরু হবে নতুন সড়ক নির্মাণ কাজ। এই বর্ষার মৌসুমে ভারী বর্ষণের জন্য আসলে কাজটা শুরু করতে একটু ডিলে হচ্ছে, তাছাড়া আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো আশা করছি। ইন দ্য মিন টাইম আমাদের সড়ক বিভাগ থেকে যে রেগুলার মেইনটেনেন্স ওয়ার্ক সেটা সবসময় চলমান থাকবে, যাতে মানুষের ভোগান্তি কম হয়। স্থানীয়দের আশা, দ্রুত সড়কের কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে কমেছে সকল ধরনের শাকসবজির দাম। 50 টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 100 টাকায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুরের পাল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবাইর। তালহা, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে, জানাবেন। রসুন আসলে মূলত পাল বাজার হচ্ছে গিয়ে চাঁদপুর শহরের মধ্যে কাঁচা বাজারে কিন্তু পাইকারি বাজার, যেখান থেকে খুচরা যেই
বিক্রেতারা রয়েছে সেখানে কিন্তু তারা সকাল সকাল এসে তাদের কাঁচামাল কিন্তু নিয়ে যান, এবং তাছাড়া যে ফেরি করে বিক্রি করা হকাররাও কিন্তু আসলে সকাল থেকেই এখান থেকে শাকসবজি নিয়ে যায় এবং বাসা বাড়িতে কিন্তু ফেরি করে বিক্রি করে থাকেন। মূলত গেল সপ্তাহের তুলনায় কিন্তু কাঁচামালের দাম কিন্তু কমেছে 5 থেকে 50 টাকা পর্যন্ত, যার কারণে কিন্তু মূলত যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি আসলে সকাল থেকেই দেখতে পেয়েছি যে যারা বাজার করতে এসেছেন অনেকে কিন্তু দাম কমার কারণে স্বভাবতই কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আজকের বাজারে পটল বিক্রি করা হচ্ছে 50 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে ছিল 60 টাকা দরে কিন্তু বিক্রি করা হতো। তাছাড়া কাঁচামরিচের দাম কিন্তু সবচেয়ে বেশি কমেছে বলে দেখতে পেয়েছি। এখানে গেল সপ্তাহে কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হতো 150 টাকা দরে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 100 টাকায়। টমেটোর দাম কিন্তু কমেছে 20 টাকায়, টমেটো বিক্রি করা হচ্ছে 120 টাকা দরে। তাছাড়া ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 50 টাকায়, যা কিন্তু গেল সপ্তাহে ছিল 60 টাকা, এবং ছড়া বিক্রি করা হচ্ছে 25 টাকা দরে। তা কিন্তু ছড়ার দামও কিন্তু কমেছে 5 টাকা, এবং করলার দাম কিন্তু কমেছে প্রায় 30 টাকার মতো। 100 টাকার করলা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে, এবং পেঁপের দামও কিন্তু কমেছে কেজিতে 5 টাকা, 15 টাকা দরে কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে। এছাড়া শাকের মধ্যে লাল শাক বিক্রি করা হচ্ছে 40 টাকা দরে, তাছাড়া পুঁই শাক বিক্রি করা হচ্ছে 35 টাকা দরে। আসলে আমি কথা বলেছিলাম আড়তদারদের সাথে, তারা যেটা বলছেন যে কিছু সপ্তাহ আগে কিন্তু নানান জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং কিন্তু ফসলি যে ক্ষেত ছিল তা কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যেহেতু বৃষ্টির আধিক্যতা কমেছে এবং চাঁদপুরে যেই বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে পদ্মা মেঘনা, সেখানে কিন্তু আসলে কৃষকরা আবার শাকসবজি কিন্তু চাষাবাদ করতে পারছেন, এবং ঢাকা থেকে যেই শাকসবজি আমদানি করা হতো তাও কিন্তু আসলে বাড়ার কারণে কিন্তু দামটা অনেকটাই কিন্তু কমে এসছে। তবে তারা প্রত্যাশা করছেন যদি শাকসবজির এই সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু দাম আরো কমবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। সরবরাহ বাড়ায় চাঁদপুরের বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। যেমনটা দেখছিলেন, চাঁদপুরের বাজারে সবজির দাম কমলেও বেড়েছে বগুড়ার হাট বাজারে, সেখানে চড়া দামে বিক্রি হচ্ছে সবজির দাম। বেশিরভাগ সবজির দর 80 টাকার বেশি, কোনোটি আবার ছাড়িয়েছে শতকের ঘর। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বাড়ছে দাম, তবে পাইকারি বাজারের ব্যবসায়ীরা কম দামেই কিনছেন সবজি। পাইকারি এবং খুচরা বাজারের এই যে দরের বিশাল তারতম্য, কোনো সদুত্তর নেই সবজি ব্যবসায়ীদের কাছেও। ঠিক কী কারণে বেড়েছে এই দাম, বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান। বিরূপ আবহাওয়ায় সবজির উৎপাদন কিছুটা কম হলেও বাজারে সব ধরনের সবজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এরপরেও গত এক সপ্তাহে কোনো কোনো সবজির দাম ছুঁয়েছে 100 টাকার ঘর। নিত্য প্রয়োজনীয় এ সবজি কিনতে সংসারে টানাপোড়েন বেড়েছে স্বল্প আয়ের মানুষের। কাঁচামরিচ 100 টাকা, ওই পটল হচ্ছে 80 টাকা, বিভিন্ন রকম আমরা প্যারার মধ্যে বসবাস করছি। 100 টাকা কেজি করলা, 80 টাকা কেজি বেগুন, এ ধরনের সবজির সব সবজির দাম বৃদ্ধি। সবজির দামে বড় ধরনের ফারাক লক্ষ্য করা গেছে পাইকারি এবং খুচরা বাজারে। পাইকারিতে 40 টাকার পটল, 70 টাকা করলা মাত্র 10 কিলোমিটার দূরে বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। অন্যান্য সবজির ক্ষেত্রেও একই অবস্থা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি সবজিতে ব্যবসায়ী লাভ 20 থেকে 25 টাকা। ঢেঁড়স হলো 60 টাকা কেজি, কাকলু 60 টাকা কেজি, আর আপনার কল্লা হলো 80 টাকা কেজি, কাঁচামরিচ হলো 40 টাকা পোয়া, তারপরে পেঁয়াজ হলো 70, পটল চললো 1500 টাকা মন, 37.5 টাকা কেজি পাইকারি, কাকরোল 55 টাকা থেকে 60 টাকা কেজি। আমরা হলো বেগুন কিনলাম 50 টাকা কেজি, কলা হলো 70 টাকা কেজি, আর বরবটি হলো 55 টাকা কেজি। এদিকে বাজারের দাম বেশি হলেও কৃষকের ভাগ্যে লাভের অংশ জোটে সামান্যই। ব্যবসায়ীদের হাতেই থেকে যায় লাভের বড় অংশ। কৃষকের অভিযোগ 42 কেজিতে মন দেওয়ার পরও ঠিক দাম পান না তারা। মহাস্থান হাটে 71 কেজি মাল নিচ্ছি, 42 কেজি হিসেবে নিয়ে ব্যাগের ওজন বাদ দেয়া 66 কেজি দিচ্ছে। বর্ষার কারণে আমরা নতুন আবাদপাতি নাই, নতুন আবাদপাতি কেবল শুরু করা হচ্ছে। 2-1 কেজি মাল বাদ দেওয়া হয়, তারপর সেটা অনেক সময় খারাপ বাড়ায়, নষ্ট মাল। পাইকারি ও খুচরা বাজারে দরের তারতম্যের কারণ হিসাবে পরিবহন, লেবার ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধির কথা জানান হাটের আড়তদার। যে পরিমাণে সবজি আসছে তার চেয়ে চাহিদা বেশি, যার কারণে সবজির দাম একটু বৃদ্ধি হয়েছে।
আর এই সবজিটা আপনি বিভিন্ন ধরনের খরচ রয়েছে, যাতায়াত খরচ সহ লেবার খরচ, ব্যান ভাড়া বেশি দেওয়া লাগে, খাজনা খরচা দেওয়া লাগে, লেবার দেওয়া লাগে, বিভিন্ন আইটেমের খরচা আছে, খরচাতে বেশি পড়ে যায়, আমাদের খরচাতে বেশি বেচা লাগে। পাইকারি ও খুচরা বাজারে দামের এমন পার্থক্য নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের শক্ত নজরদারির প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা। মাজিদুর রহমান, এখন বগুড়া। বেগুন গাছে টমেটো, শুনতে অবাক লাগলেই বাস্তবে এমনটি সম্ভব করেছেন ময়মনসিংহের গৌরীপুরের তাতকুড়া গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। জংলি বেগুনের কাণ্ডে টমেটোর চারা গ্রাফটিং করে পেয়েছেন শতভাগ সফলতা। বিষমুক্ত এই টমেটোর চাহিদা এবং দাম দুটোই বেশি। গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বাড়াতে গ্রাফটিং পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকেও উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমা কুন্দ। জঙ্গল, পথের ধারে বা ক্ষেতের আইলে কম বেশি চোখে পড়ে তিত বেগুন বা জংলি বেগুন গাছের। কাঁটাযুক্ত এই বেগুন গাছের কাণ্ড শক্ত হওয়ায় পানির নিচে ডুবে থাকলেও পচন ধরে না। এর শক্ত কাণ্ডে টমেটোর চারা গ্রাফটিং করে রোধ করা সম্ভব গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ। চলতি মৌসুমে জংলি বেগুন গাছের শক্ত কাণ্ডে বাড়ি ৮ জাতের টমেটোর চারা গ্রাফটিং করে প্রায় শতভাগ সফলতা পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের তাতকুড়া গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। তার ক্ষেতের গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা টমেটো, ফলনও হয়েছে ভালো, এমনকি নেই রোগবালাইয়ের প্রাদুর্ভাব। বাড়ির পাশের 10% জমিতে পলিনেট হাউসের ভেতর মাত্র 18,000 টাকা খরচ করে প্রথমবারেই টমেটো বিক্রি করেছেন অন্তত 70,000 টাকা। শহীদুল্লাহর পরিবারের অন্য সদস্যরাও রপ্ত করেছেন গ্রাফটিংয়ের কাজ। গ্রাফটিং করার ফলে একটা ছাড়াও ডলে পড়া রোগে আক্রান্ত হয় নাই। আর বর্ষাকালে টমেটো চাষ করলে ডলে পড়া রোগে আক্রান্ত হয়, অনেক চারা মারা যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয় আর কি। এইভাবে গ্রাফটিং করার পরে আমার একটা চারা মারা যায় নাই, আমি ইনশাল্লাহ লাভবান। কৃষকালে করে লাভ হয়েছে, দাম বেশি, আবার আমরা কোনো রোগ নাই, এই করে করে কোনো ডলে পড়া রোগ হয়েছে না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন গ্রাফটিংয়ে গাছের রোগবালাই হয় না বললেই চলে। এছাড়া পলিনেট হাউসের বাইরেও কৃষক পর্যায়ে টমেটো আবাদের এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ চলছে। যাদের সুবিধা আছে যে পলিনেট হাউসে করবে, এছাড়াও স্থানীয় প্রযুক্তিতে আমরা উপরে একটা শেড দিয়ে পলিথিন, স্বচ্ছ একটা পলিথিনের শেড দিয়ে নর্মালি বাইরেও এটা আবাদ করা যায় এবং এখানেও সফলতা প্রায় শতভাগ। এই গ্রীষ্মকালীন টমেটো চাষের সফলতা দেখে অনেক কৃষক মোটিভেটেড হয়েছে এবং আমাদের কাছে আসতেছে যে সামনের বছর তারাও এটাতে আগ্রহী, এবং আমরাও সেইভাবেই কিন্তু তাদেরকে মোটিভেশন দিচ্ছি যে আপনিও করতে পারবেন। এবং এই যে পরিষেবাটা দেওয়া হয়েছে, এই পরিষেবার মধ্যেই কিন্তু আমরা গ্রাফটিংয়ের চারা করে অন্য কৃষকের মধ্যে বিতরণ করে আমরা এটা ব্যাপক আকারে নিয়ে আসার চেষ্টা করব। গ্রীষ্মকালে ঢলে পড়া রোগ প্রতিরোধে টমেটো আবাদের কার্যকর পদ্ধতি হল গ্রাফটিং বা কাটিং কলম। এই পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সার্বিক সহযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং চারা উত্তোলন করে, নিজেরা উত্তোলন করে প্রথমত হচ্ছে যে কৃষকদেরকে বিতরণ করতে পারে, পরবর্তীতে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে চারা করা যায় এবং টেকনিকটা শিখায় টাইম টু টাইম, তাহলে কিন্তু আমার মনে হয় কৃষক পর্যায়ে এটি ভালো প্রসার পাবে আর কি। দেশে গ্রীষ্মকালীন টমেটোর চাহিদা রয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন, আর বর্তমানে উৎপাদন হয় 70 থেকে 80,000 মেট্রিক টন। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এই পলিনেট হাউসে আসেন কৃষক শহীদুল্লাহর গ্রাফটিং করে আবাদ করা টমেটোর ক্ষেত দেখতে। যারা নিজেরা এই গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর আবাদ করতে চান তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন কৃষক শহীদুল্লাহ। গ্রাফটিং পদ্ধতির এই টমেটোর আবাদ ছড়িয়ে দেয়া গেলে গ্রীষ্মকালে টমেটোর যে বিপুল পরিমাণ চাহিদা রয়েছে তার অনেকটাই পূরণ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। বিশ্বের ৮৬% ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে, সাথে সমুদ্র কেন্দ্রিক যে সমস্ত সামুদ্রিক মাছ তা তো আছে।
আর এই সমস্ত মাছের অন্যতম যোগান দেয় পটুয়াখালীতে। সেখানে সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে আলিপুর ও মহিপুর মৎস্য বন্দর। প্রতিদিন শত শত ট্রলার ভেড়ে কোটি কোটি টাকার কেনাবেচায় জমজমাট হয়ে ওঠে এই দুই বন্দর। তবে আক্ষেপের বিষয় হলো জীবিকা আর বাণিজ্যে সমৃদ্ধ এই শিল্পে নেই পর্যাপ্ত পুনর্বাসন কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন জসিম পারভেজ। বঙ্গোপসাগরে মাছ শিকার করে টিকে আছে হাজারো মানুষের জেলে পেশা, চলছে তাদের পরিবার। তবুও ঘন ঘন দুর্যোগ, ট্রলারডুবি ও অবকাঠামোগত সংকটে যাচ্ছে তাদের টিকে থাকার যুদ্ধ। মৎস্যশিল্পে শত কোটি টাকা বিনিয়োগ করেও পাওয়া যাচ্ছে না লভ্যাংশ। জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়েও প্রাপ্তি আশানুরূপ নয় জেলে ও মাছ ব্যবসায়ীদের। এখন গেছে 2 দিন হয়েছে, পট করে আবহাওয়া খারাপ, এখন হ্যাগো তো উঠতে লাগে আইলে মনে করেন হ্যাগো আবার ওই 15 লাখ টাকা মনে করেন আবার নতুনভাবে বাজার করা লাগে। সামান্য লাভে সরকারের এই জেলেদেরকে প্রণোদনা বা বিনিয়োগ করা উচিত। আমাদের সমস্যা হইতেছে আমাদের এই বিএডিসির আশপাশে রাস্তাঘাট ভালো না, তারপরে আমাদের পল্টন, আমরা মাছ নিয়ে উঠতে পারি না, পল্টন মাটির লোক মিশে গেছে। যখন তারা মাছ পাবে না এই প্রভাবটা আমাদের উপর আসিয়া পড়ে, হ্যাঁ, কিন্তু আমাদের বাকি দিতে দিতে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। তবে প্রতিবছর ইলিশ রপ্তানি করে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ। কিন্তু মধ্যস্বত্বভোগী ও চড়া সুদের ঋণের ফাঁদে পড়ে জেলেদের অবস্থা আরও শোচনীয়। জেলে ও ব্যবসায়ীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে টিকবে মৎস্যশিল্প, বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানে ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে, হেড অফিস থেকে আলাপ হয়েছে এবং সচিব এটাকে নিয়ে কার্যক্রম চলতেছে এবং ওখানে মানে জায়গার একটু সংকট, সেই জায়গাটা একটু বাড়ানোর জন্য আমরা পাশের যে ফ্লোরটা নিতেছি, নেওয়ার সাথে সাথে তারাও বাধ্যতামূলক আসতে হবে। আমরা কিন্তু 300 কোটি টাকার মতো ইলিশ খাত থেকে আমাদের রপ্তানি আয় এসেছে। তো এই বৃহৎ শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য আমরা মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের শ্রমিক এবং জেলে আড়তদারদের যে আওয়াজ, তাদের স্বল্প সুদের যে ঋণের বিষয়টা, এটা যদি দেওয়া যায় তাহলে এই শিল্পটা আরও সুন্দরভাবে চলবে। বছরে 86% ইলিশ উৎপাদনের মাধ্যমে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই জেলে ও ট্রলার মালিকদের প্রণোদনা, সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম নিলে টিকবে দেশের অন্যতম সম্ভাবনাময় মৎস্যশিল্প। এখন পটুয়াখালী। এবার আন্তর্জাতিক। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখাতেই তীব্র প্রতিযোগিতায় নেমেছে ভারত পাকিস্তান। বসে নেই চীনও। আগামী সপ্তাহে বিজয় দিবসের কুচকাওয়াজে বিশ্বের অন্যতম পরাশক্তিগুলোর সামনে আধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শনীর ঘোষণা দিয়েছে বেজিং। যদিও আল জাজিরার দাবি, পাকিস্তান নয় চীনকে বার্তা দিতেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া দিচ্ছে নয়াদিল্লি। বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রীর চীন সফরের আগে ক্ষেপণাস্ত্রের মহড়া ইঙ্গিত করে সীমান্ত সংকট সমাধানে বেজিংকে নিবিড় বার্তা দিতে চায় মোদী প্রশাসন। বাকিটা জানাবেন সতীর্থ কর্মকার। গেল 20 আগস্ট ওড়িশা রাজ্যে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5-এর সফল পরীক্ষা চালায় ভারত। দ্রুততম এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় 30,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 5,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর এক সপ্তাহ আগে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFC নামে নতুন এক বাহিনীর ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চৌকস বিমান বাহিনী থাকার পরও আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শত্রুকে ঘায়েল করতে বিশেষ এই বাহিনী প্রস্তুত করা হয়েছে। আর এই পরিকল্পনার পেছনে আছে গেল মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের সংঘাতের অভিজ্ঞতা। নতুন বাহিনী ঘোষণা ছাড়াও 750 কিলোমিটার রেঞ্জের ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ 4-এর মহড়া চালিয়েছে ইসলামাবাদ। একই সময় 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 6 তৈরির অগ্রগতি নিয়ে বার্তা দেয় নয়াদিল্লি। যদিও আল জাজিরা বলছে, দিল্লির প্রতিযোগিতা মূলত ইসলামাবাদের সঙ্গে নয়। চীনকে গভীর বার্তা দিতে সতর্কভাবে সমরাস্ত্রের মহড়া দিচ্ছে ভারত। ভারতীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 দিয়ে হামলা চালানো যাবে এশিয়া মহাদেশের বেশিরভাগ অঞ্চলে। চীনের উত্তরাঞ্চলও আছে সে তালিকায়। 2012 থেকে এখন পর্যন্ত মোট 12 বার অগ্নি 5-এর মহড়া চালিয়েছে ভারত। গেল মার্চের পর সবশেষ মহড়া হল 20 আগস্ট। বিশ্লেষকরা বলছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোদির চীন সফরের আগে ভারতের ক্ষেপণাস্ত্র মহড়ার তোড়জোড়। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা
SCO সামিটে অংশ নিতে 7 বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী। 31 আগস্ট চীনা প্রেসিডেন্টের সঙ্গে বসবেন দ্বিপক্ষীয় বৈঠকে। বিশ্লেষকরা মনে করেন সীমান্ত উত্তেজনার মধ্যেও পাল্টাতে পারে নয়াদিল্লি বেইজিং সম্পর্কের রসায়ন। তবে এখানেও সক্ষমতার সব ট্রাম্প কার্ড হাতে নিয়েই আলোচনায় বসতে হবে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, মস্কো থেকে তেল ও সমরাস্ত্র কেনার দায়ে মার্কিন শুল্কের বোঝা বইতে হলেও আঞ্চলিক রাজনীতিতে নয়াদিল্লির প্রধান প্রতিপক্ষ চীন। এদিকে শুধু ভারত নয়, পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের প্রস্তুতি চলছে চীনে। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে আগামী সপ্তাহে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে দেশটিতে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ প্রায় 26 জন বিশ্বনেতার সঙ্গে প্রথম প্রকাশ্যে মঞ্চে আসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বেইজিং জানিয়েছে, এ কুচকাওয়াজে সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে চীন। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। প্রথমবারের মতো দেখানো হবে চীনা সেনাবাহিনীর নতুন গঠন কাঠামো। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, পশ্চিমা বিশ্ব ও সামরিক বিশ্লেষকদের চোখ থাকবে এই অনুষ্ঠানের দিকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি সংক্রান্ত তথ্য পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারের চাবিকাঠি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মাইখাইলো ফেডরভ। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলায় চালকবিহীন স্থলযান, UAD এবং ড্রোনের ব্যবহারও বাড়ানোর কথা জানিয়েছে তিনি। এ অবস্থায় ইউক্রেনীয় ড্রোন হামলা থেকে সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরক্ষামূলক জাল স্থাপন করেছে রাশিয়ার বেলগরোড কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2022 সালে রুশ অভিযান শুরুর পর যুদ্ধ সংক্রান্ত নিজেদের প্রযুক্তি সক্ষমতা বাড়িয়েছে ইউক্রেন। আর এই অগ্রগতি সংক্রান্ত তথ্য ভাণ্ডার এতটাই গুরুত্বপূর্ণ যা দেশটির যে কোনো মিত্র দেশের জন্যই অমূল্য। এমনকি তথ্য ভাণ্ডারটি অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার চাবিকাঠি হয়ে উঠেছে, এমনটাই মন্তব্য করেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মাইখাইলো ফেডরভ। তবে এসব তথ্য ভাগাভাগি করার বিষয়ে ইউক্রেন খুব সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি। Бути організувати правильно процес. Я б вже підняв це питання також на геополітичний рівень, тому що ми маємо таку дату, такі дані, які є безцінними для будь-якої країни. Тому на сьогоднішній момент ми формуємо політику, і я думаю, що যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রযুক্তিগতভাবে মোকাবিলায় ইউক্রেনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চালকবিহীন স্থলযান, UAV এবং ড্রোন। এমনকি মস্কোর লক্ষ্যবস্তু ধ্বংস করতে 80 থেকে 90% ড্রোনের ব্যবহার করছে কিয়েভ। এছাড়া লড়াইয়ের ময়দানে থাকা সেনাদের কাছে গোলাবারুদ সহ অন্যান্য যুদ্ধ রসদ পৌঁছে দিতে কাজে লাগানো হচ্ছে কয়েক হাজার চালকবিহীন স্থলযান, যা 2024 সালের তুলনায় অনেক বেশি। Ну зараз там до 10-15 кілометрів вже там практично неможливо знаходитися десь в відкритому, там 10 кілометрів взагалі, там до 15 ще. প্রযুক্তির কল্যাণে লড়াই এগিয়ে নিতে প্রয়োজনীয়তা বেড়েছে স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইসের। যুক্ত করা হচ্ছে ইলন মাস্কের স্টারলিং নেটওয়ার্ক ডিভাইস, যা এখন ফ্রন্টলাইনের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগের হাতিয়ার হয়ে উঠেছে। এরই মধ্যে প্রায় 30,000 স্টারলিং ডিভাইস স্থাপনে পোল্যান্ড খরচ বহন করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ এই সহকর্মী। Тому для нас дуже важливо, щоб цей проект продовжився. Ми комунікуємо з колегами. Я впевнений, що все буде добре. Росіяни збільшили рейндж дронів на оптоволокні, ми також збільшуємо, а вони почали використовувати там FPV з більшої рами, які також літають вже там на більшу дистанцію. পাল্টা আক্রমণে ইউক্রেন চালকবিহীন স্থলযান, UAV এবং ড্রোন সক্ষমতা বাড়ানোয় সীমান্ত লাগোয়া রুশ বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। UAV প্রতিরোধী জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। বেলগরোদের এই চিত্র তারই আভাস দিচ্ছে। Мы очень благодарны, что ее устанавливают. Это прежде всего безопасность наших деток, наших родителей, сотрудников детского сада. Установка сейчас происходит по всему периметру детского сада. Относимся мы к этой... ইউক্রেনের ড্রোন হামলা থেকে সুরক্ষায় প্রতিরক্ষামূলক জাল স্থাপনে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সামাজিক সুবিধামূলক স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এই প্রকল্পের জন্য প্রায় 5 লাখ বর্গমিটার প্রতিরক্ষামূলক জাল কেনা হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভয়াবহ বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শতদ্রু, রাভি এবং চেনাব 3টি নদীতেই পানির প্রবাহ ক্রমেই বাড়ছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 50,000 গবাদি পশুসহ 2 লাখের বেশি বাসিন্দাকে। পাঞ্জাবের বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলে কাজ করছেন 15,000-এর বেশি কর্মকর্তা। শিয়ালকোটে ইতিহাসের রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, বন্ধ রয়েছে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেয় পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। পাকিস্তানের চলতি বর্ষা মৌসুমে গেল 26 জুন থেকে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 819 জন এবং আহত হয়েছে 1000-এর বেশি মানুষ। মৌলভীবাজারে হচ্ছে সামার রান 2025, যেখানে 7.5 কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছে 200 জন রানার। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা পৌরসভার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী এম এ হামিদ। হামিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে সামার রানে প্রতিযোগীদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন আর কি বলছেন যারা অংশগ্রহণ করছেন তারা? অনেকে আপনি বলছিলেন যে এখানে মৌলভীবাজার পৌরসভার মুক্ত মঞ্চের এখান থেকে সকাল 5:30টার দিকে সামার রানার 2025 শুরু হয় এবং এর আয়োজনে ছিল পাওয়ার পালস এরিনা এবং সহযোগিতায় ছিল মৌলভীবাজার অ্যাথলেটিক্স অ্যান্ড কাবাডি একাডেমি এবং তাদের এই আয়োজনে প্রাণ চাঞ্চল্য দেখা যায় এবং যারা অংশগ্রহণ করেছে প্রায় 200 জন রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু তারা সেটা বেড়ে গিয়ে 250 জনে দাঁড়িয়েছিল এবং তারা এখান থেকে শুরু করে কালেঙ্গা হয়ে আবারও এই গন্তব্যে চলে আসে এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে এই রানার যেটা হচ্ছে সেটা অত্যন্ত স্বাস্থ্যের জন্য ভালো এবং যারা বয়স্ক বা বালক রয়েছেন বা শিশু রয়েছেন তাদেরকে মোবাইল থেকে সরানো এবং মাদক দ্রব্য থেকে সরানোর জন্য যুব সমাজকে তাদের এই আয়োজন এবং এই আয়োজনে উৎফুল্লভাবে যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছেন এবং তারা খুবই উৎসাহিত হয়েছেন। আজকের এই আয়োজনে কিছুক্ষণ আগে আসলে পুরস্কার বিতরণী সমাপ্তি হয়েছে। এই পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে পুরুষ ইভেন্টে খুলনার পারভেজ পলাশ, সেকেন্ড হয়েছে এমডি রাহিম উদ্দিন এবং তৃতীয় হয়েছে মুহিবুর রহমান রাহি এবং অন্যদিকে মেয়েদের প্রথম স্থান অধিকার পারভিন আক্তার, দ্বিতীয় শ্রাবণী ছিল এবং তৃতীয় ছিল ডালিম বেগম। আয়োজকরা বলছেন তাদের এই আয়োজন আরো অব্যাহত থাকবে এবং আগামীতে শুধু বাচ্চাদের জন্য 1 কিলোমিটার রান তারা শুরু করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সামার রান নিয়ে সবশেষ। অনেক মৌলভীবাজারে হচ্ছে সামার রান 2025, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী এম এ হামিদ। দর্শক, এখন সকালে এই ছিল আমাদের কাছে সবশেষ। তার আগে শিরোনামগুলো আরও একবার। ব্যয় কাটছাটে আটকে আছে এমআরটি লাইন 1-এর কাজ। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের খরচ প্রায় দ্বিগুণ। জাকসুতে উত্তাপ থাকলেও উল্টো চিত্র হল সংসদ নির্বাচনে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে ছিনিয়ে নেয়া সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান। শরীয়তপুরে বিএনপি নেতা হত্যায় জড়িত আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার। এবং বগুড়ায় বেশিরভাগ সবজির দাম চড়া, কোনোটি ছাড়িয়েছে শতকের ঘর, সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।